প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং আমরা এটাও জেনে এসেছিলাম যে আমরা সাধারণভাবে আপেক্ষিক পারমাণবিক ভরটাকে শুধু পারমাণবিক ভর বলি। উদাহরণস্বরূপ আমরা দেখেছিলাম যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27। এটা কিন্তু আসলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর নয়, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর, যেটাকে আমরা কি শুধু পারমাণবিক ভর হিসেবে চিনি। আজকে আমরা আইসোটোপের শতকরা হার থেকে কিভাবে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করা যায়, আবার উল্টোটা অর্থাৎ মৌলের গড় আপেক্ষিক ভর থেকে কিভাবে আইসোটোপের শতকরা হার নির্ণয় করা যায় সেটা শিখব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জানি যে প্রকৃতিতে বেশিরভাগ মৌলেরই একাধিক আইসোটোপ রয়েছে। যেমন গত ভিডিও ক্লাসে আমি তোমাদের দেখিয়ে এসেছিলাম যে আমরা ম্যাগনেসিয়ামের আইসোটোপ দেখেছি, আমরা কপারের আইসোটোপ দেখেছি, আমরা হাইড্রোজেনের আইসোটোপ দেখেছি। এরকম বেশিরভাগ মৌলেরই একাধিক আইসোটোপ রয়েছে। এখন এই যে মৌলের একাধিক আইসোটোপগুলো রয়েছে, সেই মৌলের সকল আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত যে শতকরা হারটা রয়েছে সেটা থেকে আমরা মৌলের গড় আপেক্ষিক ভর গড় আপেক্ষিক ভরের যে মানটা সেটা নির্ণয় করতে পারি। এখন এই যে প্রকৃতিতে আইসোটোপের যে প্রাপ্ত শতকরা হারটা, এই হারটা যে কোনো পরিমাণ হতে পারে। ধরো দুই ধরনের আমরা আইসোটোপ পাচ্ছি প্রকৃতিতে কোনো একটা মৌলের, একটা 40% পাওয়া যায়, আরেকটা ধরো 60% পাওয়া যায়। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটো সমান পরিমাণ পাওয়া যাচ্ছে, দুইটা 50-50% করে। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা 30% পাওয়া যায়, একটা 70% পাওয়া যায়। এই যে আইসোটোপের প্রাপ্তির যে শতকরা হারগুলো, এগুলো থেকে আমরা কিভাবে তার আপেক্ষিক ভর নির্ণয় করি সেটা নিচের 3টা ধাপের মাধ্যমে আমরা একটু খেয়াল করব। প্রথম ধাপটা হচ্ছে কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা আমরা ইতিমধ্যে জেনে এসেছি। ভর সংখ্যা কি, নিউট্রন সংখ্যা কি, কিংবা প্রোটন সংখ্যা কি। তো এই প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ দিয়ে গুণ দিতে হবে। তার মানে কোনো একটা আইসোটোপের যে পার্সেন্টেজটা পাওয়া যায়, সেই পার্সেন্টেজটা দিয়ে আমি কি করব, ওই সংশ্লিষ্ট আইসোটোপের ভর সংখ্যাকে গুণ করব। এরপরে প্রাপ্ত যে গুণফলটা সেটাকে যোগ করতে হবে। আর সবশেষে কাজ কি, সবশেষে প্রাপ্ত যোগফলটাকে 100 দ্বারা ভাগ করলেই ওই মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে। এই 100 দ্বারা ভাগ করার কারণটা কি? কারণ আমরা পার্সেন্টে হিসেব করছি, আর পার্সেন্ট মানে কি আমরা জানি যে 100তে কতটুকু রয়েছে। তো সেজন্যই শেষে 100 দ্বারা এই প্রাপ্ত যোগফলটাকে ভাগ করা হয়। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। ধরা যাক একটি মৌল এ এর দুটি আইসোটোপ রয়েছে এবং মৌল এ এর গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয়ের ক্ষেত্রে আমি এই সূত্রটা ব্যবহার করব। এখন তোমাকে জানা লাগবে যে এই সূত্রের কোনটা আসলে কি। তাহলে চলো আমরা একটু ডান দিকে দেখে নেই। এখানে বলা হচ্ছে যে আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে পি। এখানে দুইটি আইসোটোপ রয়েছে, একটি আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে পি এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপটার শতকরা পরিমাণ হচ্ছে এম। অপর আইসোটোপের ভর সংখ্যাটা হচ্ছে কিউ এবং প্রকৃতিতে প্রাপ্ত এই অপর আইসোটোপের শতকরা পরিমাণটা হচ্ছে এন। এখানে এম এবং এন কে তুমি পার্সেন্টেজে পাবে, অর্থাৎ পাশে তুমি শতকরা চিহ্ন দিয়ে দিতে পারো। তাহলে আসো দেখি আমরা এখানে কি ঘটনা ঘটছে। একটু আগে আমি যে 3টা ধাপের কথা বলেছিলাম, সেই 3টা ধাপ অনুযায়ী আমরা যদি এগোতে থাকি তাহলে দেখবে যে প্রথম আইসোটোপটার ভর সংখ্যা গুণ কি, তার শতকরা পরিমাণ। এই যে দেখো ডান পাশে তাদের পরিচয়টা দেয়া আছে, এটা গেল একটা গুণফল, যোগ দ্বিতীয় আইসোটোপের যে ভর সংখ্যাটা সেটা, গুণ প্রকৃতিতে ওই আইসোটোপের যে শতকরা পরিমাণটা মানে পার্সেন্টেজটা, সেটা দিয়ে গুণ করলাম তাকে। তাহলে যেহেতু দুইটা আইসোটোপ ছিল সেহেতু কি করেছি আমরা, দুইটা আইসোটোপের ভর সংখ্যা এবং সংশ্লিষ্ট শতকরা পরিমাণ দিয়ে গুণ করে যোগ করে দিলাম। 3টা থাকলে 3টা দিয়ে মানে 3টা গুণ করে তারপরে গুণফলগুলোকে যোগ করে এরপর 100 দিয়ে ভাগ করতাম। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছি আমরা যে পুরো জিনিসটাকে 100 দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ আমি একটু আগে 3টা স্টেপ আকারে দেখালেও এখানে পুরো ক্যালকুলেশনটা কি একবারই করে ফেলা যায়, কারণ আমরা যোগ বিয়োগ গুণ ভাগের সাথে খুব ছোটবেলা থেকেই পরিচিত। একটা উদাহরণ তাহলে আমরা দেখি। উপরের এটা ছিল আমাদের থিওরি, এখন উদাহরণটা হচ্ছে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ রয়েছে, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। এখানে 35 এবং 37 কিন্তু যথাক্রমে এই আইসোটোপ দুটোর ভর সংখ্যা, তাই তো। আর ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি যে তার পারমাণবিক সংখ্যাটা কত, তার পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 17 বা 17। তাহলে যেহেতু আমি প্রকৃতিতে ক্লোরিনের এই দুইটা আইসোটোপ পাচ্ছি,
এই দুইটা আইসোটোপের শুধু ভর সংখ্যা জানলেই আমার চলবে না, আমাকে তার কি শতকরা পরিমাণটাও জানতে লাগবে। তাহলে এখানে আমরা পরিমাণটাও এবার পেয়ে যাচ্ছি যে প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 35 এর শতকরা পরিমাণটা হচ্ছে 75%, এবং প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 37 এর শতকরা পরিমাণটা হচ্ছে 25%। তার মানে এই যে ভর সংখ্যা বিশিষ্ট ক্লোরিন আইসোটোপটা সেটা আমি 75% পাই প্রকৃতিতে, আর এটাকে পাই 25%। তাহলে দেখো, এবার যদি তুমি ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে চাও তাহলে কি খুব সহজেই এটা তুমি বের করতে পারবে। কিভাবে? উপরের সূত্রটাকে আমরা কাজে লাগাবো। খেয়াল করে দেখো যে এই 35টা কই থেকে এসেছে, এটা হচ্ছে এই আইসোটোপটার ভর সংখ্যা 35 গুণ 75%, এটা কি এই আইসোটোপের শতকরা যে পরিমাণটা সেটা, এরপরে যোগ, তারপরে দ্বিতীয় যে আইসোটোপটা তার ভর সংখ্যা গুণ তার যে শতকরা পরিমাণ 25, এই পুরোটাকে আমি কি করলাম, যোগ করে দিলাম, এই গুণফলটা আর এই গুণফলটাকে যোগ করে দিলাম, তারপরে 100 দিয়ে ভাগ করলাম। ক্যালকুলেটরে তুমি এই ক্যালকুলেশনটা করতে পারো এবং করে তুমি দেখলে তার রেজাল্টটা আসলো কত, 35.5। তাহলে এই থেকে কি সিদ্ধান্তে আসা যায়? তুমি পর্যায় সারণীতে যদি ক্লোরিনকে লক্ষ্য করো তুমি দেখবে যে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা সেখানে রয়েছে 35.5, এবং পর্যায় সারণীতে যে পারমাণবিক ভরটা লেখা আছে তা মূলত গড় আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ যেটার কথা আমি গত ক্লাসে বলে এসেছিলাম যে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কিংবা পারমাণবিক ভর বলতে এখানে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটাকেই বুঝে থাকি। এবং এটা কিভাবে নির্ণয় করা হয় এখন তুমি শিখে গেলে যে কোনো একটা মৌলের যতগুলি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় এবং তাদের পার্সেন্টেজটা কালেক্ট করা হয় প্রকৃতি থেকে, যে কোন আইসোটোপটা কত পার্সেন্ট পাওয়া যাচ্ছে, এরপরে সেই পার্সেন্টেজ দিয়ে উক্ত ভর সংখ্যা মানে উক্ত আইসোটোপের ভর সংখ্যাকে গুণ করে যোগ করা হয়, তারপরে 100 দিয়ে ভাগ করা হয়। করার পরে তুমি যে ভ্যালুটা পাও সেটাই হয় সেই সংশ্লিষ্ট মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কেন বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে তুমি একটি আইসোটোপ নিয়ে শুধুমাত্র কাজ করছো না, তুমি কি একাধিক আইসোটোপ নিয়ে কাজ করছো এবং তাদের সকলের যেই ভর সংখ্যা এবং শতকরা পরিমাণ সেটাকে তুমি গুণ করে যোগ করছো। তার মানে কি তুমি টোটাল ওই প্রকৃতিতে ওই আইসোটোপটা যত প্রকারের হতে পারে ওই মৌলের আইসোটোপটা তুমি সবগুলোকে নিয়ে কাজ করছো এবং সেটার তুমি একটা অ্যাভারেজ নির্ণয় করছো। এজন্যই এটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, যেটাকে আমরা স্বাভাবিকভাবে পারমাণবিক ভর বলে থাকি। এবার আমরা যদি বিপরীত একটা ম্যাথ করি, তার মানে এই ম্যাথে কি আমাদের আইসোটোপগুলি দেওয়া ছিল এবং তার পাশাপাশি তার শতকরা পরিমাণটা দেওয়া ছিল। এবার যদি আমাদের কোনো একটি মৌলের আইসোটোপের কথা বলা থাকে এবং তার গড় আপেক্ষিক পারমাণবিক ভরের কথা বলা থাকে, সেক্ষেত্রে আমরা ওই একাধিক আইসোটোপের যে শতকরা পরিমাণটা প্রকৃতিতে পাওয়া যায় সেটা কি বের করতে পারবো? চলো দেখে নেওয়া যাক। এখানে আমরা একটা কথা দেখতে পাচ্ছি যে প্রকৃতিতে যদি কোনো মৌলের দুইটি আইসোটোপ থাকে তাহলে সেই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে ওই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণটা বের করা যায়। উদাহরণ হিসেবে এখানে বলা হচ্ছে যে প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ রয়েছে, একটি হচ্ছে কপার 63, আরেকটা হচ্ছে কপার 65। তোমাদের কি মনে আছে কেন কপারের প্রতীক Cu? কারণ কপারের ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম এবং সেখান থেকে Cu হচ্ছে কপারের প্রতীক। কপারের গড় পারমাণবিক ভর, এখানে একটু কথাটা ওলটপালট হয়েছে, প্রথমে আপেক্ষিক কথাটা আসবে তারপরে পারমাণবিক ভর কথাটা আসবে। তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তাহলে এই ম্যাথটাতে আমরা যদি এই যে কপার 63 এবং কপার 65 এই দুইজনের শতকরা পরিমাণটা প্রকৃতি থেকে বের করতে চাই তাহলে কিভাবে ম্যাথটা করা লাগবে? তুমি এক কাজ করতে পারো, সেটা কি, তুমি ধরে নিলে যে কপার 63 এর শতকরা পরিমাণটা হচ্ছে X%, কারণ এটা আমাদের কাছে এখনো অজানা একটা রাশি যেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে প্রকৃতিতে প্রাপ্ত অপর যে আইসোটোপটা সেটা কতটুকু হবে? সেটা 100 - X% হবে। কারণ কি, প্রকৃতিতে যে দুইটা কপারের আইসোটোপ পাওয়া যায় তাদের সম্মিলিত পরিমাণটা কত? 100%। তো একটা যদি X% হয় অপরটা কি হবে? 100 - X%। এবার তুমি সূত্রটা অ্যাপ্লাই করবে।
সূত্রটাতে আমরা কি জানি? সূত্রটাতে আমরা জানি যে কি করতে হয়, এখানে ভর সংখ্যা গুণন কি তার শতকরা পরিমাণ। তাহলে এই 63টা কি, এই আইসোটোপের ভর সংখ্যা গুণ এটা হচ্ছে এক্স, তার মানে তার শতকরা পরিমাণ, যোগ 100 মাইনাস এক্স, এটা কি কপার 65 যেটা তার শতকরা পরিমাণটা ইনটু 65 অর্থাৎ তার ভর সংখ্যা, ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু 63.5। কেন ইজ ইকুয়ালস টু 63.5 লিখলাম? কারণ কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা আমাদেরকে দেয়া আছে, সেটা হচ্ছে 63.5। তার মানে এই ইকুয়েশনটা আমি যদি এখন সলভ করি এবং এখান থেকে কি একমাত্র অজানা রাশি অর্থাৎ এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, এবং তুমি হিসেব করে দেখবে যে এক্স এর ভ্যালুটা আসছে 75%। এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা দাঁড়ালো যে তুমি x% কার শতকরা পরিমাণ ধরেছিলে, কপার 65 এর নাকি 63? এখানে 63 এর পার্সেন্টেজ তুমি ধরেছিলে x%। তার মানে কপার 63 যে আইসোটোপটা তার শতকরা পরিমাণ প্রকৃতিতে 75%, আর কপার 65 যেটা তার শতকরা পরিমাণটা কত হবে? 100 মাইনাস এক্স, তার মানে 25%। তাহলে দেখো খুব সহজেই আমরা মৌলের শতকরা পরিমাণ থেকে তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারছি, আবার কোনো মৌলের আইসোটোপ এবং গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকলে তার শতকরা পরিমাণটাও বের করতে পারছি। এরপরে আমরা এই চ্যাপ্টারে আরেকটা টপিক পড়বো। আমরা গত ভিডিও ক্লাসে আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে যে আলোচনাটা করেছিলাম সেখান থেকে আজকে আমরা আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা শিখব। এই আণবিক ভরটা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে দেখো, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলই হলো ওই অণুর আপেক্ষিক আণবিক ভর। এই কাজটা আমি এর আগে তোমাদের চ্যাপ্টার 1 কিংবা 2-তে দেখিয়েছিলাম, কিন্তু তখন তোমাদের ধারণাটা কম ছিল যে আপেক্ষিক পারমাণবিক ভরই বা কি, আপেক্ষিক আণবিক ভরই বা কি। তোমরা যখন এই টপিকটা পড়বে তোমরা তখনই বিষয়টাকে রিলেট করতে পারবে। কিরকম একটু দেখি আমরা যে বলে এসেছি আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা সাধারণভাবে কি শুধু পারমাণবিক ভর বলি, আর আপেক্ষিক আণবিক ভরকে আমরা কি সাধারণভাবে শুধু আণবিক ভর বলে বিবেচনা করি। এখানে যদি হাইড্রোজেন অণুর কথা বলা হয় তার আপেক্ষিক আণবিক ভরটা আমরা কিভাবে হিসেব করব? উপরের থিওরিটা অনুযায়ী বলা হচ্ছে কি যে এখানে যে অণুটা রয়েছে সেই অণুতে সংশ্লিষ্ট কয়টা পরমাণু রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 2টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। তার মানে আমি যদি হাইড্রোজেনের পারমাণবিক ভরকে 2 দিয়ে গুণ করি তাহলে সেটাই কি হবে? হাইড্রোজেন অণুর আপেক্ষিক আণবিক ভর। তাহলে খেয়াল করো 1 ইন্টু 2, এখানে 1টা কি এবং 2টা কি? 1টা হচ্ছে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, যেটাকে তুমি সাধারণভাবে শুধু পারমাণবিক ভর বলো। আর 2 কি? 2 হচ্ছে এখানে কয়টি হাইড্রোজেন পরমাণু রয়েছে? এখানে 2টি হাইড্রোজেন পরমাণু রয়েছে, সেজন্য 1 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 2। তাহলে এখন থেকে তুমি জানবে যে হাইড্রোজেন অণু তার আপেক্ষিক আণবিক ভর বা আণবিক ভর হবে কত? 2। অনুরূপভাবে আমরা আরেকটা উদাহরণ দেখি। সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত হবে? প্রথমেই তাহলে তোমাকে দেখে নিতে হবে যে এখানে 2টি হাইড্রোজেন পরমাণু, একটি সালফার পরমাণু এবং 4টি অক্সিজেন পরমাণু রয়েছে। তার মানে আমাকে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের পারমাণবিক ভরটা জেনে রাখা লাগবে, যেটা মূলত হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো তাহলে হিসাবটা। আমরা এখানে জানি যে, আমি একটু আন্ডারলাইন করে দেই এই জায়গাগুলোকে, যে এটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর, এটা হচ্ছে সালফারের পারমাণবিক ভর এবং এটা হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর। তাহলে এবার বিষয়টা তোমার কাছে অনেক সহজ হয়ে গেল। হাইড্রোজেন রয়েছে এখানে 2টি, সেজন্য হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভরকে বা পারমাণবিক ভরকে তুমি 2 দিয়ে গুণ করছো, যোগ এরপরে কি রয়েছে? সালফার। সালফারের পারমাণবিক ভরটা হচ্ছে 32, যেটা তুমি পর্যায় সারণীতে পাবে, ইন্টু 1 কারণ একটি সালফার রয়েছে, প্লাস 16 এটা হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর, ইন্টু 4 কারণ 4টা অক্সিজেন রয়েছে। তাহলে পুরো ক্যালকুলেশনটা তুমি যদি হিসেব করো, এখানে আমরা চিনলাম এরা কারা কারা, তাহলে পুরো ক্যালকুলেশনটা হিসাব করে তুমি রেজাল্টটা পাবে 98। তার মানে সালফিউরিক অ্যাসিডের H2SO4 এর আণবিক ভরটা হচ্ছে বা আপেক্ষিক আণবিক ভরটা হচ্ছে কত? 98। তাহলে দেখো খুব সহজে তুমি জিনিসটা বের করতে পারছো, কিন্তু এই জিনিসগুলো বের করতে গেলে তোমাকে
কি করা লাগবে? সংশ্লিষ্ট মৌলগুলোর পারমাণবিক ভর জানা লাগবে, যেটা তুমি শিখবে পর্যায় সারণী থেকে। এখন এই টপিকটা থেকে তোমাদেরকে ভাইয়া কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা আপেক্ষিক আণবিক ভর বা আণবিক ভর নির্ণয় করবে নিম্নোক্ত 10টি যৌগের বা 10টি অণুর। এখানে আমরা দেখতে পাচ্ছি কাকে? কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সিলভার ক্লোরাইড, জিঙ্ক সালফেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, ওজোন, সোডিয়াম ক্লোরাইড এবং সালফার ডাইঅক্সাইড। তাহলে এদের পাশাপাশি তুমি যখন এদের আণবিক ভরটা বের করতে চাবে তখন তোমাকে কি জানা লাগবে? তোমাকে জানা লাগবে এখানে কার্বনের পারমাণবিক ভরটা কত, কিংবা এখানে অক্সিজেনের পারমাণবিক ভরটা কত। এটা তুমি পাবে তোমাদের বইয়ের চ্যাপ্টার 4, যেখানে পর্যায় সারণী রয়েছে এবং এরকম একটা তুমি ডায়াগ্রাম দেখতে পাবে। তুমি খেয়াল করে দেখো যে এখানে বলা হচ্ছে কি পারমাণবিক ভর, এখানে এরকম অনেকগুলো ছোট ছোট বক্স রয়েছে। তাহলে একটা রিপ্রেজেন্টেটিভ বক্সকে দেখানো হয়েছে যে এখানে আসলে কোনটা কি। এটা প্রতীক আমরা জানি এবং ডান পাশে লিখে দেয়া আছে। এটা হচ্ছে মৌলটার নাম, একবার ইংরেজিতে একবার বাংলায়। তার পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা এটা তোমাদের এখন না জানলেও চলবে, এটা আমরা চ্যাপ্টার 4-এ আলোচনা করব। বাম কোণায় রয়েছে তার পারমাণবিক সংখ্যা আর ডান কোণায় রয়েছে তার পারমাণবিক ভর। ঠিক আছে, এখানে আসলে ক্রোমিয়ামের পারমাণবিক ভরটা একটু প্রিন্টিংয়ে ভুল এসেছে, এটা 32 না, এটা মূলত 52। এই যে খেয়াল করো, এইটা হচ্ছে আসল ক্রোমিয়ামটা, এই যে এখানে 52 আছে। তো এটা তুমি একটু ঠিক করে নিও তোমাদের বইয়েও। তাহলে এটা কত? এটা হচ্ছে 52। আচ্ছা, তার পারমাণবিক ভর, এই পারমাণবিক ভরটাই কিন্তু আমাদের লাগবে। তাহলে কোনো একটা মৌলের পারমাণবিক ভর তুমি যখন বের করতে চাবে তখন তোমাকে কি সেটা খুঁজে বের করে নিতে হবে পর্যায় সারণী থেকে। এখানে আমরা কার্বন ডাই অক্সাইড নিয়ে কাজ করছি, তার মানে কার্বনের পারমাণবিক ভর। একটু খেয়াল করে দেখো, এইখানে রয়েছে তোমার কার্বন, এই যে কার্বন, আর তার পারমাণবিক ভরটা কত? 12, মানে 12। এখন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে তুমি তার পারমাণবিক ভর, কার্বনের পারমাণবিক ভর 12 ইন্টু 1 প্লাস আর কি রয়েছে এখানে? আর রয়েছে দুটো অক্সিজেন। এই যে দেখো, এই যে দেখো এখানে পাশেই রয়েছে অক্সিজেন, তার পারমাণবিক ভরটা কত? 16। তাহলে আমরা এখানে কি করব? এটার সাথে কত যোগ করে দিব? এটার সাথে যোগ করে দিব 16 ইন্টু 2। তাহলে হিসেবটা দেখো, 12 প্লাস 32, তার মানে হচ্ছে 44। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভরটা কত? 44। ঠিক একইভাবে তুমি এই যে এখানে বাকি 9টি যৌগ রয়েছে বা অণু রয়েছে, তাদের সংকেত দেখে সেখান থেকে তুমি প্রথমে কি মৌলগুলোকে আইডেন্টিফাই করবে এবং তাদের সংশ্লিষ্ট প্রতীকগুলো খুঁজে খুঁজে তুমি এই পর্যায় সারণী থেকে তাদের পারমাণবিক ভরগুলো বের করবে এবং সেগুলো মুখস্থ করে ফেলবে। কারণ এখানে যেই যৌগগুলোই দেওয়া হয়েছে কেন, এই যৌগগুলো নিয়ে আমরা মূলত কেমিস্ট্রিতে তোমাদের পুরো সিলেবাসে কম বেশি আলোচনা করব, সেজন্য এদের পারমাণবিক ভরটা তুমি এখন থেকে মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, আর আমাদের মূলত কোন কোন মৌলগুলোর পারমাণবিক ভর মুখস্থ রাখা লাগবে এই সংক্রান্ত আলোচনা আমি পরের কোনো একটা ক্লাসে করব, যে তোমাদের এই মৌলগুলোর পারমাণবিক ভর মুখস্থ করলেই হবে। কারণ এখানে 118টি মৌল রয়েছে, সবগুলোর পারমাণবিক ভর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমাদের যেগুলো লাগে প্রয়োজন সাপেক্ষে সেগুলো আমরা মুখস্থ করে ফেলবো। তাহলে আজকে আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেললাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আইসোটোপ নিয়ে আলোচনা করব এবং তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে আলোচনা করব আর তার ব্যবহারটা নিয়ে আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।